নমস্কার। পরম প্রেমময় মহাপুরুষ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের রাতুল চরণে প্রণাম জানিয়ে নাট্যাচার্য গিরিশ ঘোষ, বাবা রামানন্দ গোসাইজিউ, বাবা লোকনাথ দেবতার চরণ স্মরণ করে উপস্থিত স্থানীয় পুজো কমিটির সভাপতি, সম্পাদক ও সকল সদস্যবৃন্দদের জনতা অপেরার পক্ষ থেকে প্রীতি, শুভেচ্ছা ও একরাশ অভিনন্দন জানিয়ে শুরু করতে চলেছি আজকের যাত্রাপালা রামের সীতা আজও লাঞ্ছিতা। যাত্রাপালা শুরু করবার আগে জনতা অপেরার পক্ষ থেকে কয়েকটি ঘোষণা। যেসব বাসের খুঁটিতে আমাদের মাইকের হর্নগুলি বাঁধা আছে, দয়া করে কেউ এদিক ওদিক ঘোরাঘুরি করবেন না বা ওইসব খুঁটিতে কেউ ঠেস দিয়ে বসবেন না। এবং নাটকের প্রথম থেকে শেষ পর্যন্ত কখনো মঞ্চ অন্ধকার ও আলো জ্বলে উঠবে, তার জন্য কেউ অসন্তুষ্ট হবেন না বা মঞ্চ অন্ধকারের সময় দয়া করে কেউ টর্চের আলো ব্যবহার করবেন না। এবং মঞ্চ থেকে সাজঘর অবধি যেটুকু রাস্তা আছে দয়া করে এইটুকু রাস্তাখানি পরিষ্কার রাখবেন। ঘোষণাগুলি শেষ হলো। নমস্কার। শুরু হচ্ছে অসিত কুমার ভৌমিক, সুদামচন্দ্র দাস প্রতিষ্ঠিত, ভাই বোন সজল কুমার ও সুজাতা বর্মন প্রযোজিত, ব্ল্যাক ডায়মন্ড অপূর্ব দাস নির্দেশিত এবং নৃত্য সঙ্গীতা মুখার্জি, আলো ধ্বনি পুতুল ইলেকট্রনিক্স, নিয়ন্ত্রণে অরুণ মাইতি, বনমালী বেজ, ম্যানেজার অরুণ মাইতি এবং শঙ্কর প্রসাদ মিশ্র। শুরু হচ্ছে মা সিদ্ধেশ্বরী কালী মাতার আশীর্বাদ ধন্য যাত্রাপাড়ার ঐতিহ্যবাহী যাত্রা দল জনতা অপেরা পরিবেশিত সঙ্গীতা মুখার্জি, কুমার শুভ, ঠান্ডা মাথার গরম ভিলেন, ব্যাক লাইবন, অপূর্ব দাস, তন্ময় কুমার এবং সংগ্রামী জুটি বাদল কুমার ও রীনা কুমারী অভিনীত রামের সীতা আজও লাঞ্ছিতা। হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যাঁ হ্যাঁ, আমি সিদ্ধার্থ দিনেশ রায় বলছি। হ্যাঁ স্যার বলুন। ওহো, চৌধুরী এন্টারপ্রাইজের মালিক বলছেন? হ্যাঁ স্যার, হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ না না না, তাতে আমার আপত্তি কি আছে স্যার? আপনি তো আমাকে বাঁচালেন স্যার। ওকে, রাখছি স্যার, গুড নাইট। আই সীতা, সীতা, আরে কোথায় গেলি রে বোন? তাড়াতাড়ি আয়, আনন্দের খবর আছে রে বোন, আনন্দের খবর। কি হয়েছে দাদা? আমার চিৎকার করে ডাকছো কেন? আনন্দে রে বোন, আনন্দে। আমাকে আর গ্যারেজে কাজ করতে হবে না, তো কে সিরিয়ালে তো ছুটোছুটি করতে হবে না। খুব তাড়াতাড়ি আমাদের সংসারে সুখ আসবে বোন, সুখ। কি পাগলের মতো বকছো বলো তো দাদা, আমি তো কিছুই বুঝতে পারছি আরে না। আয় আয় আয়, তুই আমার কাছে, আমি তোকে বুঝিয়ে বলছি। আমার বন্ধু আমার স্পল যে কোম্পানিতে চাকরি করে, সেই কোম্পানির মালিক একটু আগে আমাকে ফোন করেছিল, তার কোম্পানিতে আমাকে চাকরি দেবে রে বোন। সত্যি বলছিস দাদা? হ্যাঁ সত্যি সত্যি সত্যি। আর আমার চাকরির ব্যাপারে কথা বলার জন্য আমার বন্ধু অমর পাল আসছে আজই আমাদের বাড়িতে। কি বললি দাদা? অমর শাস্ত্রী? হ্যাঁ রে, আর আমার চাকরিটা পাকা হয়ে গেল তোর বিয়ে। কি হলো? আর কি হলো রে, তোর মুখটা আবার সাদা হয়ে গেল কেন? হ্যাঁ কই, আমার কিছু হয়। আরে তুই গোপন করলো, আমি কিন্তু জানি আসল কথাটা কি। কি জানিস? মানে আমার বন্ধু রামকে তুই ভালোবাসিস, এই কথা কিন্তু আমি জানি। আরে পালাচ্ছিস না, পালাচ্ছিস? শোন শোন শোন, আমার আসল কথা শুনে যা। রামের সঙ্গে তোর বিয়ে হবে না? হবে, হবে রে বোন, হবে। রামের সঙ্গে তোর বিয়ে হবে। ও, তুই আমাকে যা ভয় ধরিয়ে দিয়েছিলিস দাদা, আমি তো ভেবেছিলাম। ও তুই ভেবেছিস তোর আর রামের ভালোবাসাটাই ভেঙে দেবো, তাই না রে বোন? দাদা না রে বোন না, আমি জীবনে ভালোবাসার স্বাদ না পেলেও ভালোবাসা কি জিনিস তা আমি জানি রে বোন। তাছাড়া বাবা আমাকে তো কবেই হারিয়ে ফেলেছি। এই পৃথিবীতে তুই ছাড়া যে আমার কে আছে বল? তোর সুখের জন্য আমি সব সইতে পারি রে বোন, সব। জানি দাদা জানি, তুই তো আমার গর্ব, তুই তো আমার অহংকার। থাক ওসব কথা বাদ দে, তুই রামকে বলিস সে যেন কাল আমার সঙ্গে দেখা করে। রাম? রাম তো আজই আমাদের বাড়ি আসছে দাদা। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড।
রাম আসছে, অমরেশ আসছে, আজ 3 বন্ধুতে মিলে জমি আড্ডা দেবো। কিন্তু তেলে ভাজা ছাড়া আড্ডা জমে না তো? হ্যাঁ ঠিক বলেছিস বন্ধু, ঠিক বলেছিস। আমি রায়েদের দোকান থেকে বেসন আর তেল নিয়ে আসছি, আর তুই সেই ফাঁকে রামের ভাবনা বিভোর হয়ে যায়। ইস, আমার আর রামের ভালোবাসার ব্যাপারটা দাদা যে এত সহজে মেনে নেবে আমি ভাবতেই পারছি না। আজ আজ আমার ভীষণ আনন্দ হচ্ছে, ভীষণ আনন্দ হচ্ছে। আর সেই আনন্দে বারবার বলতে ইচ্ছে করছে, এক নজর না দেখিলে বন্ধু দুনিয়া আঁধার হয়, পাশে তোমায় না পাইলে বন্ধু দম যেন মরে যায়। ও বন্ধু তুমি রে কেন বুঝি যায়, ও বন্ধু তুমি রে কেন বুঝি যায়, ও তুমি বিনা বাঁচি না, তুমি বিনা বাঁচি না, তুমি বিনা না কেন বুঝি যায়, ও বন্ধু তুমি রে কেন বুঝি যায় রে। দুনিয়াটা প্রেমেরই কারখানা, হাজারে হাজারে জনের প্রেম জানা, যুগে যুগে বেঁচে থাকুক ভালোবাসা, সবাই বলে প্রেম সর্বনাশা। ভালোবাসা জানি না বন্ধু প্রেমে কারে কার, তুমি আমার জীবনে রে বন্ধু, তুমি আমার জান। ও বন্ধু তুমি কেন বুঝি যায় রে, ও বন্ধু তুমি বুঝি যায় রে, ও তুমি বিনা বাঁচি না, তুমি বিনা বাঁচি না, তুমি বিনা রে কেন বুঝি যায়, ও বন্ধু তুমি রে কেন বুঝি যায় রে। তাই তো রাম এখন আসলো না কেন? সে কি জানে না আমি তার পথ চেয়ে বসে থাকি? সে কি বুঝতে পারে না আমার মনের সব গ্লানি দূর করে দেয় তার এক পলকের একটু দেখা? এক পলকে একটু দেখা, আরো একটু বেশি হলে ক্ষতি কি, যদি পাশে বসে কাটে প্রহর, মনের কিছু কথা বলে ক্ষতি কি। হাই সীতা, বেশ এসে গেল পদ্মবনে বদ্ধ হাতি। কি ব্যাপার, তুমি আমার কাছ থেকে এভাবে সরে গেলে কেন? কারণ আমার পাশে রামকেই মানায়, তোমাকে মানায় না। তাই কেন মানে না? আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আমি চাই চাই। তাই 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 মামার বাড়ি যাই। আমি অলরেডি বুক, সেট খালি নেই মিস্টার। তার মানে বন্ধুর ভাবি স্ত্রীর দিকে হাত বাড়াতে তোমার লজ্জা করে না? না, লজ্জা করে না, কারণ ওই রাম তোমাকে যা দিতে পারে আমিও ঠিক তোমাকে তাই দিতে পারি। বেশ, রাম আসুক, তোমার সব কথা আমি রামকে জানিয়ে দেবো। মনে রেখো, তোমার ওই রামের চেয়েও কিন্তু আমি অনেক বেশি দামি। রায় চৌধুরী এন্টারপ্রাইজে সেলসম্যানের চাকরি করি, আর সালা তোমার রাম একটা গ্যাজেটেড বেকার। সুরের আসর থেকে মন নিয়ে এসেছি গো, ফুলের বাসর ঘরে বধূ। সুরের আসর থেকে মন নিয়ে এসেছি গো, ফুলের বাসর ঘরে বধূ। পারো তো ধরো না মোরে, বাঁধো না মালার ডোরে, পারো তো ধরো না মোরে, বাঁধো না মালার ডোরে। বন্ধু আমি
পেয়েছি গো ফুলের বাসর ঘরে বন্ধু। শুয়োরের বাচ্চা এসে গেছে। আরে অমরেশ, কেমন আছিস ভাই? আরে তোর মতো ভালো নেই ভাই, তোর মতো ভালো নেই, কেন রে? কারণ তোর জীবনে বইছে বসন্তের মিষ্টি বাতাস, আর আমার জীবনে বইছে আমফানের তীব্র ঝড়। এই চলি রে। আরে কোথায় যাচ্ছিস? আর বলিস না, আমাদের কোম্পানির মালিকের মেয়ে ওই বিদেশ থেকে নাকি লেখাপড়া শিখে ফিরেছে, তাই এখন সে তার বাবার ব্যবসা দেখাশোনা করবে, তার একটা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের দরকার। আমাদের বন্ধু দিনেশের চাকরিটা পাকা হয়ে গেল, আমি কথা বলতে যাচ্ছি, আর সেই সুযোগে তোরা দুজনে ইয়েটা সেরে নে। চলে কি ব্যাপার, আমার আসতে দেরি হয়ে গেছে বলে তুমি আমার ডাকে সাড়া দেবে না সীতা? তোমার ডাকে সাড়া দিতে আমার বই গেছে। বেশ, আমি আর কোনোদিন তোমার কাছে আসবো না, আমি এখন চললাম। শত্রু শত্রু শত্রু, তুমি আমার শত্রু। আমি যত ভাবি তোমার উপর অভিমান করে থাকবো, কিন্তু তোমার ওই মায়াবী কণ্ঠস্বর আমার সব রাগ জল করে দেয়, আমাকে তোমার প্রতি আরো অনুরাগী করে তোলে। তোমার ভালোবাসাও তো আমাকে বিচলিত করে সীতা। এই রাম, তোমার মনে পড়ে তোমার লেখা সেই অসাধারণ নাটক দেখে আমি তোমার কাছে এসেছিলাম? তোমারও মনে পড়ে তোমার অপূর্ব অভিনয়ে মুগ্ধ হয়ে আমি তোমার কাছে এসেছিলাম? না, প্রথম আমি এসেছিলাম। না বাবা, আমি এসেছিলাম। না, প্রথম আমি এসেছিলাম। না, প্রথম আমি এসেছিলাম। আরে বাবা না, প্রথম আমি এসেছিলাম। তাহলে আমি চললাম। এই জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। চোখ ভরে দেখেছি, অন্তরে রেখেছি, আরো চাওয়া আরো পাওয়া রয়েছে বাকি। ভালোবাসা দিও বন্ধু, ভালোবাসা দিও তুমি শুধু ভালোবাসা দিও। তোদের সব সমস্যার সমাধান করে দেবো আমি। দিনেশ, দাদা, আরে আদাতে 2 কাপ লাল চা করে আনতো বোন। কি বলছিস তুই? আদা দিয়ে চা? আরে বন্ধু, ওই চা খেলে মনে করবি তুই তোর অমৃত পান করছিস। ওই অমৃতে আমারও যে অরুচি নেই সে কথা কি করে ভুলে গেলি রে শালা দিনেশ? সরি অমরেশ। এই সীতা, ডোন্ট ওয়ারি দাদা, আমি এক্ষুনি তোমাদের 3 বন্ধুর জন্য চা করে আনছি, আর তার সঙ্গে আনছি আমার হাতে তৈরি গরম গরম তেলে ভাজা আর বর্ধমান চালের স্পেশাল মুড়ি। এই শালা, এই তোর বোন আমাদেরকে ইয়ে খাবে, মানে বর্ধমান চালের স্পেশাল মুড়ি। হ্যাঁ রে রাম, একটা কথা জিজ্ঞাসা করবো? অক্লেশী বন্ধু, অক্লেশী। তুই কি সারা জীবন ধরে সীতার সঙ্গে প্রেম করে যাবি, বিয়ে টিয়ে করবি না? আর সেই বিয়ের ব্যাপারে তো দিনের সঙ্গে কথা বলতে এসেছি রে। আমারও তোর সঙ্গে কিছু কথা আছে রাম। হ্যাঁ বন্ধু, ব্যক্ত করে দেবো মনীষা। এই তুই কি সারা জীবন নাটক লেখালেই থাকবি? নাট্য সাধনাই যে আমার ঈশ্বর সাধনা, নাটকই যে আমার শ্বাস প্রশ্বাস। ওটা তো অন্ধবিশ্বাস। না রে দিনেশ,
তুই দেখে নিস আমার সাধনার মাধ্যমে নাট্য সাহিত্যের সাগর থেকে খুব তাড়াতাড়ি কুড়িয়ে আনবো মুঠো মুঠো রত্ন গর্ভা ঝিনুক। আমি কিন্তু রামের সঙ্গে একমত। আমার কিন্তু অন্যমত। আহা, তুই জানিস না দিনেশ, মাত্র কয়েকখানা নাটক লিখে চারিদিকে ছড়িয়ে পড়েছে রাম ব্যানার্জির নাম। থাম থাম অমরেশ থাম। নাম হলে মন ভরে কিন্তু পেট ভরে না বন্ধু। তাছাড়া এই রামের মতো পাতি নাট্যকার প্রতিদিন পালে পালে জন্মাচ্ছে আর আগাছার মতো মরেও যাচ্ছে। ওদের জীবনে কোনো মূল্য নেই। কি ব্যাপার, তুই আজকে কিন্তু বাঁকা বাঁকা কথা বলছিস কেন দিনেশ? কেন বলবো না, কেন বলবো না? তুই কি অস্বীকার করতে পারিস এই নাটক লিখিস বলে তোর সৎমা মমতা দেবী আর ভাই লক্ষণ তোকে অবজ্ঞা করে? কিন্তু আমার ছোট ভাই লক্ষণ তো আমাকে প্রতিজ্ঞাবদ্ধ করে, আমার শিক্ষক বাবা ভাস্কর ব্যানার্জি আমাকে প্রতিজ্ঞাবদ্ধ করে। ওই প্রতিজ্ঞা নিয়ে কত টাকা তুই রোজগার করতে পারবি যে আমার বোনকে বিয়ে করতে চাস? তোর প্রশ্নের জবাব আমি দিচ্ছি দিনেশ। না রে অমরেশ, আমাকে মহাভারতের অভিমন্যু মনে করে দিনিস, তাই একাই সপ্তরতি হয়ে আমার দিকে নিক্ষেপ করে চলেছে একাধিক প্রশ্নদান। বন্ধু হয়ে কেড়ে নিতে চাইছে বন্ধুর প্রাণ। রাম, আমি অনামী নাট্যকার রাম ব্যানার্জি, তাই দিনেশের প্রশ্নের জবাব আমি দেব। কি জবাব দিবি? কি জবাব দিবি তুই? বন্ধু দিনেশ, আমি মহাভারতের অভিমন্যু নই, আমি এক স্বপ্ন ফলানো কৃষক। আমি সবেমাত্র রোপণ করেছি আমার স্বপ্ন বীজের চারা নাট্য সাধনার মাটিতে, আর সেই স্বপ্ন বীজের চারা খুবই তাড়াতাড়ি মহিরুহ হয়ে আমাকে দেবে মুখ্য ফল। তোর এই মুখ্য ফলের কাছে আমি ঢেলে দিলাম উপেক্ষার উষ্ণ গরম জল। তুই যা বলতে চাস স্পষ্ট করে বল। তাহলে তুই কষ্ট করে শোন, সীতার সঙ্গে তোর বিয়ে হবে না, তুই তাকে ভুলে যা। দিনেশ, এই দিনেশ, তুই কথা বলিস না। আমি বন্ধু হয়ে তোর সামনে দুহাত পেতে ভিক্ষে চাইছি, তুই আমার ভালোবাসা ভিক্ষে দে দিনেশ, তুই আমার ভালোবাসা ভিক্ষে। হিরের সালা দিনেশ, মৌনব্রত পালন করছিস? বন্ধু হয়ে বন্ধুকে ভিক্ষে দিতে পারছিস না? হ্যাঁ, ভিক্ষে দিতে পারি একটা শর্তে। কি সেই শর্ত? ওই নাটক বাটক লিখা বন্ধ করে তুই যদি ব্যবসা করতে পারিস, ব্যবসা করে সাফল্যের শিখরে উঠতে পারিস, তাহলে আমার বোনকে তোর হাতে তুলে দেবো, কথা দিলাম। বেশ, তাহলে আমি চললাম। আমি বলছি সীতার সঙ্গে দেখা না করেই চলে যাবি? না রে অমরেশ, তুই তাকে বলে দিস ভালোবাসার নিরাপদ বাসা বাঁধার আশা নিয়ে তার রাম গেছে স্বপ্নের সন্ধানে। রাম, বন্ধু দিনেশ, আমি তোর সামনে দাঁড়িয়ে আরেক বন্ধুর কাছে প্রতিজ্ঞা করে যাচ্ছি, প্রতিষ্ঠার পৃথ্বীরাজ হয়ে সাফল্যের পঙ্খিরাজে চড়ে আমি খুব তাড়াতাড়ি তোর কাছে আসবো রে দিনেশ। সেদিন কিন্তু আমি আমার ভালোবাসা তোর কাছে ভিক্ষে চাইবো না, আমার ভালোবাসার সংযুক্তকে আমি জোর করে হরণ করে নিয়ে যাবো। কথাটা তুই স্মরণ রাখিস, স্মরণ। হরণ করে নিয়ে যাবে? বাহ বারে সালা দিনেশ, যেমনটি ঠিক শিখিয়েছিলাম ঠিক তেমনটি করেছিস। এবার শোন, রামের নামে সীতার কান ভারী করতে পারলে তুই পৌঁছে যাবি সৌভাগ্যের সন্ন্যাসী করে। ওই আসনে লোভে তো আমি আমার জীবনের চরিত্রটাকে পাল্টে ফেলেছি বন্ধু। তুই দেখে নিস সীতার স্বপ্নে পলাউতে আমি কেমন করে 5 ফোড়ন ঢেলে দেই, 5 ফোড়ন। দাদা, এই দাদা, দাদা, এই দেখ তোদের 3 বন্ধুর জন্য মুড়ি আর তেলে ভাজা এনেছি। আরে তোরা দুজনে আছিস, কিন্তু রাম কোথায় গেল? সে চলে গেছে। আশ্চর্য, মুড়ি তেলে ভাজা না খেয়েই চলে গেল। যাওয়ার সময় কয়েকটা কথা বলে গেছে। কি কথা অমরেশ? না না, আমি বলতে পারবো না, তুমি তোমার দাদার কাছ থেকে শুনে নাও। এই দাদা, বল না দাদা, যাওয়ার আগে রাম কি কথা বলে গেছে? মানে রাম বলেছে সে তোকে বিয়ে করতে পারবে না। তুই কি আমার সঙ্গে রহস্য করছিস দাদা? রহস্য নয় সীতা, রহস্য নয়, এ জলের মতো পরিষ্কার। ছি ছি ছি, আমি ভাবতে পারিনি ওই রাম ব্যানার্জির এত টাকার খিদে। তার মানে আমি তোর বিয়ের প্রস্তাব নিয়ে তার কাছে গিয়েছিলাম, সে আমাকে বলেছে 5 লাখ টাকা না পেলে সে তোকে বিয়ে করতে পারবে না। কে বললি দাদা? রাম টাকার দাড়ি পাল্লাই আমার ভালোবাসাকে ওজন করতে চেয়েছে। না, আমি এক্ষুনি যাব রামের কাছে, এক্ষুনি যাব। তার মুখোমুখি দাঁড়িয়ে জিজ্ঞাসা করব, রাম, টাকার প্রতি তোমার যদি এতই লোভ ছিল, তাহলে কেন আমাকে ভালোবাসার কথা শুনিয়েছিলে? কেন আমাকে স্বপ্ন দেখিয়েছিলে? আমি আসছি দাদা। কোথায় যাচ্ছিস? দয়া ভিক্ষা চাইতে? ভিক্ষা আমিও চেয়েছিলাম,
বিনিময়ে সে আমাকে দিয়েছে ঘৃণার থুতকো। রাম ব্যানার্জি বিশ্বাসঘাতক, মহাপাতকের মতো তোমার দাদা তার হাতে পায়ে ধরে কান্নাকাটি করেছে। রাম ব্যানার্জি বেঈমান, সে তোর ভালোবাসাকে প্রত্যাখ্যান করেছে। রাম ব্যানার্জি শয়তান। আমি তার মুখ দেখতে চাই না, আমি তাকে ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা। কিন্তু এখন আমি কি করি, আমি কি করি? এই ভেঙে পড়িস না দিনেশ, আমি তো তোদের সঙ্গে হ্যাঁ ঠিক বলেছিস বন্ধু, ঠিক বলেছিস। যেখান থেকে হোক, যেমন করে হোক, 5 লাখ টাকা জোগাড় করে আমি তার সাথে তোর বিয়ে দেব। না! যে আমার ভালোবাসাকে অস্বীকার করেছে, লোভের ছড়ি দিয়ে যে আমার অন্ধবিশ্বাসকে খুন করতে চেয়েছে, সেই খুনি আসামি রাম ব্যানার্জির সঙ্গে আমার বিয়ে কিছুতেই হতে পারে না। অমরেশ, রাম আমাকে লজ্জায় ফেলে দিয়ে গেছে। তুমি কি পারো না সেই লজ্জার হাত থেকে আমায় মুক্তি দিতে? তার মানে আজ এবং এখনই তুমি কি পারো না আমায় বিয়ে করতে? না 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 সীতা, আমি পারি না। কারণ রামকে তুমি ভালোবাসো, তুমি তার বাগদত্তা। তুমিও তো আমাকে ভালোবেসেছিলে, আমার ভালোবাসা পেতে চেয়েছিলে। তবুও আমি পারবো না সীতা। অমরেশ, আমার অপমানের প্রতিশোধও নিতে পারবে না? অপমান? এই শালি, এই শালি রে, এখানে তো কি হলো, কি হলো বন্ধু অমরেশ? এই বন্ধুকে ভগ্নী দায় থেকে উদ্ধার করতে পারবি না? মানে আমার বরকে তুই বিয়ে করতে পারবি না? চুপ করে থাকবেন না অমরেশ বাবু। বেশ, তোমার দাদাকে দায়মুক্ত করতে গিয়ে তোমার অপমানের প্রতিশোধ নিতে আমি কথা দিলাম, আমি তোমাকে বিয়ে করব। রাম ব্যানার্জি, আমার মন থেকে তোমাকে চিরদিনের মতো আমি মুছে দিলাম। আর আমি নতুন স্বপ্ন বিভোর হয়ে আমার একমাত্র বোনকে আমি তোর হাতেই তুলে দিলাম। না না মমতা দেবী, আমি আপনার কথায় নির্ভর হতে পারছি না। বরপনের এই টাকাগুলো আমি ভাস্কর বাবুর হাতে তুলে দিতে চাই। কিন্তু উনি তো বাড়িতে নেই চৌধুরী মশাই। তাহলে এখন আমি ফিরে যাচ্ছি, পরে এসে ওই টাকাগুলো উনার হাতেই দিয়ে যাবো। তাহলে আপনার ভাইঝির বিয়ে বাড়িতে হবে না চৌধুরী মশাই। হবে না মানে? আরে আপনি আমাকে কথা দিয়েছেন, তাছাড়া দালালি বাবদ আপনাকে আমি অনেক টাকা দিয়েছি। আরে মশাই, ব্যানার্জি বাবুকে আপনি চেনেন না। সারা জীবন মহৎ আদর্শ নিয়ে মাস্টারি করেছেন, কোনোদিন এই সংসারটা নিয়ে মাথা ঘামায়নি। আমাদের রামের মা যখন স্বর্গে চলে গেলেন, তখন সংসারের সব দায়িত্ব এসে পড়লো আমার ঘাড়ে। আর তখন থেকে ওই দুটো ছেলেকে মানুষ করতে আমার হাড় মাস কালি হয়ে গেছে। আর আপনি মশাই আমার সঙ্গে চালাকি করে ভাইঝির বিয়ে তো এ বাড়িতে দিতে পারবেন না। না মমতা দেবী, আমি ও কথা বলছি না। তবে কি? আমি শুধু বলতে চাইছি, রামের বিয়ের ব্যাপারে কি আপনি উনার সঙ্গে কিছু আলোচনা করেননি? আরে মশাই, আলোচনা না করলে উনি কি মত দিতেন? শুনুন চৌধুরী মশাই, আপনি যদি আমার উপর ভরসা করতে না পারেন, তাহলে সব টাকাগুলো উনার হাতেই দেবেন। আর আমি যদি উনাকে বলি যে আপনার ভাইজি কোনোদিন মা হতে পারবে না, তখন কি হবে? তখন না না মমতা দেবী, আপনি আমার এত বড় সর্বনাশ করবেন না। আপনি এই সত্যিটা প্রকাশ করলে আমার ভাইজির বিয়ে হবে না। আমি আপনাকে টাকা দিচ্ছি, এই নিন পুরো 5 লক্ষ টাকা। খুব ভালো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। এই তো সেই পথে এলেন। আরে মশাই, আপনি কেন বোঝেন না বলুন তো? আপনি হলেন কি একজন শিল্পপতি মানুষ, এটা কেন বুঝছেন না যে জলে বাস করে এই কুমিরের সঙ্গে লড়াই করা যায় না? চৌধুরী মশাই, বিয়েটা কিন্তু এ মাসের ওই 15 তারিখেই হবে। তাতে আপনার কোনো আপত্তি আছে নাকি? না না না, আমার কোনো আপত্তি নেই। হ্যাঁ, তবে একটা কথা বলুন। ভাস্কর বাবু বাড়িতে এলে বলবেন উনি যেন আজই আমাকে একটা ফোন করেন। ঠিক আছে, আমি তাহলে এখন নিশ্চিত হয়ে বাড়ি যাচ্ছি। আচ্ছা। নমস্কার। নমস্কার, নমস্কার। বেয়াই মশাই, আপনার জন্য ঘুরে গেল আমার ভাগ্যের চাকা। টাকা টাকা টাকা, এই টাকার জন্য এই দুনিয়ায় মানুষের সঙ্গে অনেক রকমের অভিনয় করতে হয়। আর তোমার কাছে টাকা না থাকলে কেউ তোমাকে একটুও সম্মান করবে না। কর্পরে নোটের কি মিষ্টি গন্ধ। অপূর্ব, অপূর্ব তোমার হাসির ছন্দ। কি লক্ষণ তুই? তোমার আঁচলের তলায় টাকাগুলো না হয় লুকিয়ে ফেলি, কিন্তু তোমার মুখে যে লোভের ছবি ফুটে উঠেছে সেটা কি দিয়ে ঢাকবে গো? কি বলতে চাইছিস তুই? বলছি দাদার বিয়ের জন্য যে টাকাগুলো নিয়েছো, দাদার মতামত নিয়েছো, বাবার সঙ্গে পরামর্শ করে প্রয়োজন মনে করিনি। তুমি কি গো মা, ছাড় পোকার মতো রক্তের স্বাদ পেয়ে
তুমি তোমার বিবেকটাকে বিক্রি করে দিতে চাই? হ্যাঁ দিয়েছি, শুধু তোর মঙ্গলের জন্য রে হতভাগা। মা! নেকা, তুই জানিস না তোর চেয়ে বেশি ভালোবাসে রামকে তোর বাবা, কারণ সে তার বড় ছেলে বলে। দুদিন পর দেখবি এই সব সম্পত্তি ওই বড় ছেলের নামে লিখে দেবে, তখন তোর আমার কি হবে একবার ভেবে দেখেছিস? আমি তোমার কথা বিশ্বাস করি না। লক্ষণ, রাত যে মানুষটা আমাদের মঙ্গল কামনা করে তার সম্পর্কে কথা ভাবো কি করে? তোমার লজ্জা পাওয়া উচিত। ওরে বোকা শোন, রামের এই বিয়ের পনির টাকা দিয়ে আমি না তোর ভবিষ্যৎ গড়ে দেবো রে বাবা, ভবিষ্যৎ গড়ে দেবো। আমার ভবিষ্যৎ গড়তে গিয়ে তুমি দাদার জীবনের সব সুখ শান্তি বিক্রি করে দিতে চাইছো মা? ছি মা, ছি। এই ছিছি করছিস কেন রে, ছিছি করছিস কেন? ওই রাম কি তোর নিজের দাদা? বল না বল। আচ্ছা মা, হ্যাঁ রাম লক্ষণ তো একই মায়ের পেটে জন্ম না হয়, তো। অথচ তারা ছিলেন বৈমাত্রিক দুই ভাই। হ্যাঁ তাদের ভাতৃপ্রেম পুরাণের পাতায় পাতায় লেখা আছে। দোহাই মা দোহাই, তুমি আমাদের দুই ভাইয়ের মাঝখানে মমতাময়ী মা হয়ে ভক্তির পুজো নাও দয়া করে। আমাদের দুই ভাইয়ের মাঝখানে বিষধরী কাল লাগেনি হয় না। ভুলে যাস না আমি তোর মা। ওরে বোকা, মাথা ঠান্ডা কর। একটা কথা বলছি শোন, ওই যে কথাই বলে না, ছাড়িলে হাতের স্বর নাচে নে আপন পর। তাই বলছি সময় থাকতে সব কিছু গুছিয়ে নে, না হলে পরে পস্তাতে হবে। ওরে এ যুগে টাকাই আসল দেবতা, মানুষের কোনো মূল্য নেই। তাই বলছি গুছিয়ে নে, না হলে পস্তাতে হবে। বলছো তুমি মা? ওরে বাবা, না দুদিন পর তুই একটা বিয়ে করবি, বৌমা আসবে, দুটো ছেলে পুলে হলো, তোর দাদা আলাদা হয়ে গেল, তখন তোর আমার কি হবে একবার ভেবে দেখেছি? দোহাই মা দোহাই, তোমার কাছে আমার একটাই অনুরোধ, কি? বিষয় আসই বিষ অতিশয় ওই সব থেকে আমি একটু দূরে থাকতে চাই মা। তাহলে কি চাস তুই? সঙ্গীতকে মূলধন করে আমি আমার চলার পথে এগিয়ে যেতে চাই। গানের সাধনায় আমি সিদ্ধি লাভ করতে চাই। যাই, এবার আমি যাই। কথাই বলে না যে বকর ভালো করতে নেই, চোরানো শুনে ধর্মের কাহিনী। ধর্ম নেই, ধর্ম মারা গেছে। বেঁচে আছে শুধু অন্যায়, অত্যাচার, অবিচার। চারিদিকে শুধু ডন হওয়ার প্রতিযোগিতা চলছে। ভালো মানুষ ভয়ে লজ্জায় মুখ লুকিয়েছে। এখনকার শিক্ষকদের দেখলে ছাত্রছাত্রীরা ভয় পাচ্ছে, ভয়। বাবা, কি বলছো গো তুমি? কে? ও মমতা, জানিস লক্ষণ, অন্ধকার ওরে বাংলার দিকে দিকে কঠিন অন্ধকার নেমেছে। কে রক্ষা করবে এই বাংলাকে? তাই তো বলছি গাঁয়ের মানুষ, তোমরা খুব সাবধান। কাকে তুমি কি বলছো গো বাবা? সবাই যা সন্ত্রাসকারীদের খাতায় নাম লিখিয়েছে। ওরে লক্ষণ, তুই যেন ওদের খাতায় নাম লিখাতে যাস না রে বাবা। ওরা তোদের অনেক কিছু দেওয়ার প্রতিশ্রুতি দেবে, তোদের নামগুলো সই করিয়ে নেবে, কিন্তু কিছুই দেবে না, তোরা কিছুই পাবি না। তাই বলছি খুব সাবধান। আচ্ছা কি বলছো বলো তো তুমি? জানো মমতা, এই তো কিছুক্ষণ আগে বাজারের মোড়ে দেখলাম কয়েকজন যুবক ছেলে কলেজ ছাত্রীর সঙ্গে অশ্লীল আচরণ করলো। লজ্জায় আমার মাথা হেঁট হয়ে এলো। অনেক লোক দেখে মুখ ফিরিয়ে চলে গেল, কেউ কোনো প্রতিবাদ করলো না। ওই কলেজের মোড় থেকে ঘুরে এসে দেখছি তোমারও মাথাটা খারাপ হয়ে গেছে। বলছি যার যা ভালো লাগে করুক না, তাতে আমাদের কি যায় আসে বলো তো? জানো মমতা, হ্যাঁ। আমি অনেক ছাত্রকে লেখাপড়া শিখিয়েছি। আমার ছাত্রেরা বড় বড় অফিসার হয়েছে, কেউ বা ডাক্তার হয়েছে। শুধু আমি আমার মাথা ঠিক রাখতে পারছি না। কেন গো? তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না, তোমার ওই বড় ছেলে তোমার সব জয় এনে দেবে, জয়। মমতা, ওই আশাটাই তো আমার একমাত্র সঞ্চয়। আচ্ছা। তোমার ওই সঞ্চয় বেশি দিন থাকবে না বাবা, লক্ষণ, কারণ লোভ আর আত্মসুখের মোহেই তোমার ওই সঞ্চয়কে অপচয় করে দেবে। আমার এই মায়াবিনী রাক্ষসী মা। শুনলে তো তুমি? শুনলে তো? তোমার শিক্ষায় বড় হয়ে ওটা লক্ষণের ওই চ্যাটেং চ্যাটেং কথাগুলো তুমি শুনলে? তোমারই সামনে আমায় বলে গেল আমি মায়াবিনী রাক্ষসী মা। আমার ছোট ভাই লক্ষণ তোমাকে ভুল বলেছে মা। লক্ষণ না জানলেও আমি তো জানি এই পৃথিবীতে জীব জগতের কাছে মা শব্দটা কতখানি পবিত্র। রাম, সেই মাটি চিরকাল পবিত্রই থাকবে মা। বাবা, মাগো, ও মা, লক্ষণকে তুমি ক্ষমা করে দাও মা। বিষয় বিশ্বাস ভরা পৃথিবীতে মমতা মাখানো মায়ের কলিত সন্তানের নিরাপদ আশ্রয় মা। বাবা, বাবা, ওরে রাম, এত ভালো ভালো কথা তুই কোথায় শিখেছিস রে কোকা? তোমার প্রজ্ঞাই তো আমাকে শিখিয়েছে বাবা।
কিছু মানুষের অবজ্ঞা উপেক্ষা করে আমাকে শিখতে বাধ্য করেছে। লক্ষণের ভাষা ভাষা চোখে নীরব ভাষাই তো আমাকে সৃষ্টির নেশা দেখিয়েছে বাবা। এই হতভাগা, বেশি নাটক না করে জবাব দে। এই সংসারটা যে নুন আনতে পান্তা পুড়িয়ে যায় সে খবর রাখিস? মমতা, কল্পনার নীল আকাশে যার মন বিচরণ করছে, কেন তাকে তুমি মাটিতে নামাতে চাইছো? বলে? সৃষ্টির ধ্যান মগ্ন জ্ঞান তাপসের, কেন তুমি ধ্যান ভাঙাতে চাইছো? বলি তোমারও কি মাথাটা একদম খারাপ হয়ে গেছে? তুমি কি জানো না তোমার ওই পেনশনের কয়েকটা টাকায় এই সংসারটা আর চলছে না। এই সংসারটা চালানোর জন্য আরো টাকার দরকার। তাই বলছি টাকা চাই, টাকা টাকা। ঠিক আছে, টাকা তোমাকে আমি এনে দেবো মা। ঠিক আছে। তার জন্য আমি ব্যবসা করব, ব্যবসা। সে কি রে রাম, ওরে তুই লেখা ছেড়ে দিয়ে ব্যবসা করবি? এছাড়া আমার অন্য কোনো উপায় নেই বাবা। সংসারের প্রয়োজনে এবং একটা বিশেষ কারণে আমাকে ব্যবসা করে অনেক টাকা রোজগার করতেই হবে। কিন্তু খোকা, ওরে ব্যবসা করতে তো অনেক টাকার দরকার। অত টাকা তুই কোথায় পাবি? কে দেবে তোকে অত টাকা? জানি না বাবা, আমি কিচ্ছু জানি না। কে দেবে আমাকে এত টাকা? আমি কোথায় পাবো? ওই টাকা তোকে আমি দেব। তুমি দেবে? হ্যাঁ, তবে তার বিনিময়ে তোর যে একটা কাজ করতে হবে রাম। কি কাজ মা? বলছি ওই চৌধুরী এন্টারপ্রাইজের মালিক অজিতেশ চৌধুরীর একমাত্র ভাইজি চাপাকে তোকে বিয়ে করতে হবে। আমি তো পারবো না মা, কিছুতেই না, কিছুতেই না। কেন পারবি না? তুই সেই মেয়েকে বিয়ে করলে আমরা আমরা আরো 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 অনেক কিছু পাবো। মমতা, তুমি অনেক কিছু পাওয়ার লোভে আমার রামকে তুমি বিক্রি করে দেবে? এ কথা তুমি কি করে ভাবলে গো মা? আমি তোমার পেটের ছেলে নই বলে তুমি আমাকে সন্তান বলে স্বীকার না করলেও আমি তো তোমাকে মা বলে মানে। তোমাকে আমি দেবীর আসনে বসিয়ে পুজো করি। আমার সেই ভক্তির পূজন না নিয়ে তুমি তুমি আমার স্বপ্নের বলিদান দিতে চাও। কিন্তু ব্যবসা করার জন্য যে অনেক টাকার প্রয়োজন, এত টাকা তুই কোথায় পাবি? কে দেবে তোকে এত টাকা? ওই টাকা আমি দেব। আমি? তুমি দেবে? হ্যাঁ, আমি দেব। আমার শেষ সম্বল এই বাড়িটা আমি আমার বন্ধুর কাছে মর্গেজ রাখবো। চলো, বাড়ির দলিলটা আমাকে দেবে। চলো। এই যে, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তুমি কি আমাদের সবাইকে পথে বসাবে নাকি? বললে? মা তো ঠিক কথাই বলেছে বাবা। এই বাড়ি বন্ধকের টাকায় আমি ব্যবসা করতে পারবো না, কিছুতেই না। কিন্তু রাম, ওরে তুই কি চাস আমার উঁচু মাথাটা নিচু হয়ে যাক? তাই তো বলছিলাম, ওরে তোকে গর্বে না ধরলেও আমি তো তোকে ছোট থেকে মানুষ করেছি। তাই তুই আমার কথাটা মেনে নে না বাবা। ওরে খোকা, ভাগ্যের বিধিলিপি বড়ই নিষ্ঠুর। তুই বড় হয়েছিস, জগৎকে চিনেছিস, তোকে আমার বলার কিছু নেই। তোর কাছে আমার একটাই আশা রে বাবা। আমার একদিকে মা, অন্যদিকে বাবা। একদিকে মায়ের কাতর আহ্বান, অন্যদিকে বাবার অসহায় আরতি। মাঝখানে আমি এক অসহায় সন্তান। আমি কোন পথে চলবো? কার কথা আমি শুনবো? তুই আমার কথা শোন রাম। বাবা না, তুই আমার কথা শোন রাম। না, আমার কথা শোন রাম। আমার কথা শোন খোকা। আমার কথা শোন। আমি বলছি আমার কথা শোন। মাধু, রক্তের অনিবার্য টানে আমি 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 বাবার কথাই মেনে নিলাম। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্তপ, পিতরি প্রতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। মানব না, এত বড় অপমান আমি কিছুতেই মানব না। আমি একজন শিল্পপতি, আমার মতো মানুষের সঙ্গে চালাকি বাঁচবে না। রাম ব্যানার্জি, তোমাকে আমি উচিত শিক্ষা দেব, সেই সঙ্গে তোমার মাকেও ছাড়বো না। 10-20 লাখ যা লাগে তাই দেব বললাম, তবু আমার মুখের সামনে বলে দিলে আমার ভাইজিকে বিয়ে করবে না। কিন্তু আমার লক্ষ্য যেখানে পড়েছে তাকে আমি কিছুতেই ছাড়বো না। হ্যাঁ, যার জন্য এই সোনালী পার্কে এলাম। অমরেশ বলেছিল এই পথ দিয়ে নাকি কোকেন হেরোইন প্রচার হবে। হ্যাঁ, তবে কি? আরে দাঁড়ান বাবু, দাঁড়ান। যাওয়ার আগে আমার একটু সাহায্য কইরে যান। কি চাই? আপনার ওই মোটর গাড়িটা, ওই গাড়িতে কইরা আমার বউটারে হাসপাতালে লইয়া যাইবো। হট, তোর সাহস তো কম নয়। কি করব বাবু, বউটার যে হঠাৎ পেশব বেদনা উঠেছে। দিন না বাবু, দিন না, আপনার গাড়িটা দিন না। না, গাড়ি হবে না। তাহলে কিন্তু আপনার বউটা এখানেই পেশব করে দেবে। হ্যাঁ, বলে দিলাম। এই, তুই যাবি না আমি পুলিশ ডাকবো? পুলিশ এলে আমার বউটা বলবে আমার বউয়ের পেটে কোকা কুকির বাবা হলে না আপনি। আমাকে ব্ল্যাকমেল করতে চাইছিস? দাঁড়া, আমি তোকে মজা দেখাচ্ছি।
সে কি বাবু, আপনি বোকা বনে গেলেন? আমার বউয়ের পেটে খোকার নাম কি? কোকেন? আর খোকির নাম হলো এই হেরোইন। ও আই সি। তুই তাহলে সেই অমরেশ পালের লোক? হ্যাঁ, আমার নাম জগদীশ। ভেরি গুড, ভেরি গুড। কিন্তু মালগুলো কোথায় পাচার করবি তা মনে আছে? সব মনে আছে, সামনের ওই সরকারি হাসপাতালে ডাক্তার রঞ্জিত রায়ের হাতে। এই তো। বাহ 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 বাহ। আরে এদিকেই তো আমার মেয়ে লিপি আসছে। হ্যাঁ এই দেখ, মালগুলো খুব সাবধানে পাচার করবি। আমি ততক্ষণ ওই পার্কের পেছন দিয়ে পালিয়ে যাচ্ছি। যা শালা, মাল গাড়িটা তো দেখছি এদিকেই আসছে। আমাকে এখানে দাঁড়িয়ে লক্ষ্য করতে হবে, সিগন্যালটা রেড না গ্রিন। ওনাদের কোনো কাণ্ডজ্ঞানী নেই, আসি বলে গেছেই তো গেছে। বেশ কিছুদিন ধরে এই গ্রামের বাড়িতে এসে গ্রামটাকে আমি একটু একটু করে ভালোবেসে ফেলেছি। এই গ্রামের পরিবেশটা খুব একটা খারাপ নয়, মানুষের সঙ্গে মানুষের কি সুন্দর মধুর সম্পর্ক। তাছাড়া সকালবেলা শুনতে পাই পাখিদের ডাক, গাছের শাখায় শাখায় পাখিদের পিউ কাহা ডাক। ও আমায় একেবারে পাগল করে তুলেছে। আর তাই তো আমার বলতে ইচ্ছে করছে। থাক 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 থাক, আপনাকে আর কিছুই বলতে হবে না। আপনার কথা শুনে না আমারও সারা ইচ্ছে করছে। এই কি ইচ্ছে করছে? প্রেম করতে গো, প্রেম করতে। এই চুপ! কে তুমি? আমার নাম জগদীশ, মানে জগা। তুমি একটা গাধা। কি বললে? আমি গাধা? তুমি যেই হোক না কেন, আগে এদিকে এসো তো দেখি। কেন কেন, তুমি কি আমার সঙ্গে প্রেম করবে নাকি? নিশ্চয় করব। বাহ 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 বাহ। এই তো এলাম। এই তুমি আমাকে একটু আদর করবে? নিশ্চয় করব। এসো, প্রেম করব। এসো 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 বলছি, এসো। এই শালে! বেশি বাড়াবাড়ি করলে জুতো মেরে মুখ ভেঙে দেব। কথাটা মনে থাকে জানো? তবে রে শালি, যত বড় মুখ নয় তত বড় কথা। আয় চুপ শালি, আসবে না, তোকে বাঁচাতে কেউ আসবে না। ওই শালা কে তুই? আমি স্রষ্টা সুদর সত্তা ঘন খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন। আমি বিজয় ভিগু ভগবান মুখে একে দেই পদ চিহ্ন। ওই শালা, ও শালা নয়া মাস্টার লক্ষণ ব্যানার্জি, মনে রাখিস আমারও নাম শালা জগাই মল্লিক। আমি তোকে ক্ষমা করব না, আর শালা কিছুতেই না। আরে যা যা যা, বেশি ফুটানি মারিস না। ভালো আছিস, ভালো করেছিস, নাহলে একটা ক্যারেট মেরেই সোজা পাঠিয়ে দিতে ওই হাসপাতালে। কি হলো, তুমি এখনো বাড়ি যাওনি কেন? আমি আপনাকে ধন্যবাদ জানানোর জন্য দাঁড়িয়ে আছি। একদম মিথ্যে কথা বলে। ধন্যবাদ জানাবার জন্য আমি দাঁড়িয়ে আছি? সব মেয়েগুলো এক রকম ভাবে রাস্তায় বেরিয়ে এসে ছেলেদের সঙ্গে রেলা মারবে, আর কিছু একটা কেলেঙ্কারি ঘটিয়ে আপনি চিলের মতো চেঁচিয়ে বলবে কে আছো বাঁচাও। যত সব। আপনি বিশ্বাস করুন, আপনি আমায় ভুল বুঝবেন না। আমি চৌধুরী এন্টারপ্রাইজ মালিকের একমাত্র আদরি। কে আমি ঠিক বলছি তো? আরে আপনার সাথে আমার জন্মদিনে গান গাইতে গিয়েছিলাম। আপনি গ্রামের ছেলে হয়ে মস্তান ঠেকাতে পারেন না। আমার চোখের সামনে কোনো অন্যায় দেখলে আমার মাথায় আগুন জ্বলে, আর তখনই আমি। আরে এই করছেন কি? আমার ভুল হয়ে গেছে মেম সাহেব, সত্যি বিশ্বাস করুন আমার ভুল হয়ে গেছে। আপনি আমাকে ক্ষমা করে দিন। ধন্যবাদ। ওহ, আমি ভাবতে পারছি না আমার বাবার বন্ধু মিস্টার মৃণাল রায় বাড়ির দলিলের বিনিময়ে আমাকে 10 লক্ষ টাকা দেবে, আর এই টাকা নিয়ে আমি প্রমোটিং ব্যবসা শুরু করব। তারপর আমি দিনেশের কাছে গিয়ে দাঁড়াবো। আমি যেমন সীতার জন্য পাগল হয়ে উঠেছি, সীতা নিশ্চয়ই আমার পথে বসে আছে। তাই তো এক্ষুনি আমার সীতার কাছে গিয়ে বলতে ইচ্ছে করছে, তুমি ওগো তুমি মোরে বেঁধেছো যে মায়া ডোরে, তুমি ওগো তুমি মোরে বেঁধেছো যে মায়া ডোরে, সে বাঁধনে দুনয়নে ঘুম আসে না, যত ভাবি ভুলে যাব মন মানে না, মন মানে না। বসে আছি পথ চেয়ে ফাগুনের গান গেয়ে, যত ভাবি ভুলে যাব মন মানে না, মন মানে না। যাবো সীতা, আমি এক রাত স্বপ্ন নিয়ে খুব তাড়াতাড়ি তোমার কাছে যাব। কার কাছে যাবি রে রাম? তোর সীতা তোর নেই, সে অন্য একটা ছেলেকে বিয়ে করেছে। আমি তোর কথা বিশ্বাস করি না। আমি জানি বন্ধু, আমি জানি বিশ্ব সংসারে বিশ্বাসের বড়ই অভাব। কিন্তু তুই বিশ্বাস কর, দিনেশের মুখে কথাটা শুনে আমি প্রথমে বিশ্বাস করিনি,
তারপর নিজের চোখে যা দেখলাম তা দেখে মনে হচ্ছে সত্যিকারের ভালোবাসা আজ আর ভালোবাসা নেই, সব ভালো লাগা হয়ে গেছে। অথচ আমাদের 3 বন্ধুর মিলের কথাটা একবার ভালো করে ভেবে দেখ, যেন শালা হরিহর আত্মা। আমাদের বন্ধুত্ব থেকে যারা হিংসে করে না, মাঝে মাঝে মনে হয় শালা তাদের পেছনে মারি একটা লাথি। না না না, আমার সীতা কোনোদিন এই কাজ করতে পারে না রে, কিছুতেই না। পারে বন্ধু, পারে পারে। ওরকম দুশ্চরিত্রের মেয়েরা সব কিছু করতে পারে। জানিস সীতা আমাকে কি বলেছে? কি বলেছে সীতা? কি বলেছে জানিস? সীতা আমাকে না, থাক, তুই কষ্ট পাবি ভাই, থাক, ছাড়, ছেড়ে দে। কি বলি? আমি কষ্ট ওরে বন্ধু, বিনা অপরাধে যার ফাঁসির অর্ডার হয়ে যায় তার কি আর হাজত পাশে কষ্ট হয় বন্ধু? হয় না রে, হয় না। তুই বল সীতা কি বলেছে? সীতা বলেছে তুই না রে রাম, আমি পারলাম না রাম, তোকে সীতার কথাগুলো বলতে পারলাম না। প্লিজ, তুই আমার বাল্য বন্ধু। এই দেখ রাম, তুই কষ্ট পেলে না, আমি শালা খুব কষ্ট পাই, বিশ্বাস কর। আমি কিছুতে বলতে পারবো না, থাক, ছেড়ে দে। আরে পাই দুঃখ, পাই কষ্ট, তবু তুই বল সীতা কি বলেছে? সীতা বলেছে তুই একটা অপদার্থ, নাটক লিখে তুই তার টাকার চাহিদা মেটাতে পারবি না, তাই তোকে ছেড়ে সে অন্য একটা ছেলেকে বিয়ে করেছে। কি হলো, কাঁদছিস কেন ভাই? আমি বুঝতে পারছি না আমি বেঁচে আছি না মারা গেছি। শালা একটা মেয়ের জন্য তুই কি পাগল হয়ে যাবি? পাগল হলে কি খুব অন্যায় হবে রে বন্ধু? যার জীবন থেকে ভালোবাসা হারিয়ে যায় তার আর থাকে কি তুই বলতে পারিস? শূন্যতা থাকে রে, শূন্যতা। এই রামে, তোর ভালোবাসাকে যারা অপমানিত করেছে তুই কি তার প্রতিশোধ নিবি না? সেই বেঈমানদের কপালে তুই বেঈমানির তিলক এঁকে দিবি না? কি বললে? প্রতিশোধ? প্রতিশোধ? হ্যাঁ, প্রতিশোধ। যে দারিদ্রের জন্য সীতা আমাকে আস্থা করে ছুড়ে ফেলে দিয়েছে, সে দারিদ্র আমি মুছে দেব আমার এই বাড়ি বন্ধক দেওয়া 10 লক্ষ টাকায়। তারপর সেই ফকিনি বিশ্বাসঘাতিনীর কপালে এঁকে দেব প্রতিশোধের রক্ত লেখায়। এনে ধর, সিগারেট খা। কিন্তু তুই তো জানি অমরেশ, আমি সিগারেট পিগারেট খাই না। আরে বাবা, এই সিগারেটের ধোঁয়ার মতো সীতা সব স্মৃতি তুই মন থেকে উড়িয়ে দে। আর তাছাড়া বেটা ছেলে মানুষ, সিগারেট খাবি না, বিড়ি খাবি না, মদ খাবি না, খাবি কি রে শালা? এগুলোর থেকে দামি জিনিস আছে কি? এগুলো খেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে, মন ভালো থাকে। শালা প্রেমে আঘাত, নেশা করবি না। খা 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 ভাই, খা খা রে, খা খা। শালা মেয়ে ছেলের আঘাত যে কত বড় আঘাত রে ভাই। সে যে কি রে, কষ্ট হচ্ছে? খাওয়া অভ্যাস নেই ভাই, গলায় লেগে গেছে, আস্তে খা না, খা খা, 2-4 টান মার ভাই, মার। আহারে বেচারির কি কষ্ট, কতদিনের ভালোবাসা নষ্ট হয়ে গেল। আমার আমার কি মাথাটা ঘুরে গেল বলতো অমরেশ? কি হয়েছে? আরে 2-4 টান ভালো করে মার। আমি তো পাটা টলছে রে, সোজা হয়ে দাঁড়াতে পারছি না। আমার একটু ব্যাগটা ধরতো রে। আমার পায়ের তলা মাটিটা কেমন সরে যাচ্ছে, আমার চোখ দুটো কেমন বন্ধ হয়ে আসে, আমি তোর দাঁড়াতে পারছি না রে, আমি পড়ে যাবো। এই অমরেশ, রাম ব্যানার্জি, আজ থেকে 5 মাস আগে কেড়ে নিয়েছি তোর ভালোবাসাকে, আর আজ কেড়ে নিয়ে গেলাম তোর স্বপ্নকে, তোর বাড়ি বন্ধক দেওয়া এই 10 লাখ টাকাকে। শালা তুই আমার বাল্য বন্ধু, তুই আমাকে এতগুলো টাকা দিলি, এই শুভক্ষণে তো তোকে একটা কিছু দেওয়ার আছে রে। বেশ, তোকে আমি কিছুই দিতে পারলাম না, কিন্তু তোর ইয়েতে দিয়ে গেলাম আছলা বাঁশ।
অসহ্য যন্ত্রণা করছে। আমার গলাটা কেমন শুকনো হয়ে আসছে। আমাকে এক গ্লাস জল খাওয়াবি অমরেশ? দে না এক গ্লাস জল দে না। এই অমরেশ, 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 আমার টাকা নিয়ে তুই পালিয়ে গেলি অমরেশ? বন্ধুরা এত বড় ক্ষতিটা করতে তোরা বিবেকে বাঁধলো না অমরেশ? তুই আমার এত বড় ক্ষতিটা করতে পারলি? অমরেশ পাল, তোকে আমি ছেড়ে দেবো না। আমার টাকা নেই, তুই যেখানে থাকবি তোকে আমি খুঁজে বের করবই করব। রাম ব্যানার্জি, কার গাড়ি কে চড়ে, কার টাকা কার হাতে, কার বউ কার ঘরে? শালা মিস্টার চৌধুরীর কাছে কথাটা শুনে ওত পেতে বসেছিলাম তোর ওই বাড়ি বন্ধক দেওয়া 10 লক্ষ টাকা ছিনিয়ে নেব বলে। মাদক মিশ্রিত সিগারেট খাইয়ে তোকে অজ্ঞান করে দিয়ে তোর সর্বস্ব আমি শালা ছিনিয়ে নিয়েছি। তুই আমার ঠিকানাও পাবি না, তোর টাকাও পাবি না, কারণ শালা আমার তো কোনো সঠিক ঠিকানা নেই। আমি তো শালা যাযাবর। অমরেশ পাল, তুমি মানুষ নও, তুমি একটা অজগর। একই সীতা, তুমি সাত দিয়ে মাছ টাকার চেষ্টা করো না। তোমার সব খবর আমি জেনে গেছি। বারে তুমি জানবে না তো জানবে কে? তুমি জানবে তা তো জানবে কে? তুমি আমার প্রথম এবং শেষ ভালোবাসা। হাত ছাড়ো, ছাড়ো বলছি। কেন ছাড়বো ডার্লিং, কেন ছাড়বো? সেদিন তোমাকে ভালোবাসতে চেয়ে আমি পেয়েছিলাম এক রাস হতাশা। সেই হতাশা তোমার সাথে ভেদ করে আমি কুড়িয়ে এনেছিলাম আমার ভালোবাসাকে। সেদিনের অন্ধকারে লুকিয়ে থাকা পূর্ণিমার চাঁদটা আজ আমার হাতের মুঠোয়। আজ থেকে 5 মাস আগে ওই রাম ছিল তোমার ভাবি স্বামী। অনিবার্য কারণে আজ আমি তোমার স্বামী। কিন্তু আমার চোখে তুমি একটা আসামি। তার মানে? হ্যাঁ, জবাব দাও। তোমার পোশাক আশাক চাল চলন বাবুগিরির এত টাকা কোথা থেকে আসে? চৌধুরী এন্টারপ্রাইজে চাকরি করে তুমি কত টাকা মাইনে পাও? প্রশ্ন করে যাও, উত্তর পরে দেবো। না, উত্তর আজ এবং এখনই আমার চাই। তুমি কি এমন চাকরি করো যার জন্য আমাকে ঘরে ঘরে বাসা বদল করতে হয়? ইয়ে না মানে ওই চাকরির ফাঁকে ফাঁকে আমি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করি। তো তাহলে পুলিশ সম্পর্কে তোমার এত দুর্বলতা কেন? কেন তুমি রাতে ঘুমের ঘরে পুলিশের আতঙ্কে শিউরে ওঠো? তুমি যা দেখেছো যা শুনেছো সব ভুল। তাহলে ঘরের মধ্যে যে অ্যাটাচি ভর্তি টাকাটা লুকানো আছে সেটাও কি মিথ্যে? কি হলো? জবাব দাও। আমি তোমার প্রশ্নের জবাব দেব না। কি করে জবাব দেবে? কারণ তুমি কোনো চাকরিও করো না আর কোনো বিজনেসও করো না। আসলে 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 তুমি একটা ক্রিমিনাল। আমি ক্রিমিনাল? এই সীতা, এই আমি শালা ক্রিমিনাল। কিন্তু কার জন্য, কাদের জন্য শালাবে ক্রিমিনাল? এই সমাজ শালাবে ক্রিমিনাল বানিয়েছে। শোনো আমার একটা কথা শোনো অমরেশ। তোমাকে যেই অসৎ পথ ত্যাগ করতে হবে লক্ষ্মীটি। এই শালি, এই খাস্তা নিমকি মনে করে আমার মগজটাকে ধোলাই করবার চেষ্টা করবি না, তাহলে কিন্তু কি চাইন হয়ে যাবে মাইরে। কি চাইন? কেন কি চাইন হবে? আমি তো তোমার স্ত্রী। না রে শালি, 2 দিন পরে না তোকে আমি স্ত্রী বানাবো। স্ত্রী কি বললি? শুনবে শালি, কালী পুজোর রাতে তোর এই যৌবন দেখিয়ে আমার খদ্দেরদের মনোরঞ্জন করতে পারলে না, শালা আমার ঘরে আসবে মুঠো মুঠো টাকা রে শালি, টাকা। হাসি বন্ধ কর জানোয়ার। বেশি সতীপনা করলে না মুখের মেকআপটাকেই পাল্টে দেবো। যা বলবো ঠিক তাই করবে। কেন করবো আমি? তুমি না আমাকে ভালোবেসে বিয়ে করেছিলে? না রে শালি, তোকে আমি কখনো কোনো দিনের জন্য ভালোবাসিনি। তোকে বিয়ে করেছিলাম
তোর এই যৌবনের অহংকারটাকে ভেঙে দেব বলে, তোর এই ভরন্ত যৌবনটাকে আমি খদ্দেরদের কাছে বিলিয়ে দেব বলে। তুমি এত বড় শয়তান! এই শালী, আমি যদি ভগবান হতাম তাহলে রামের কাছ থেকে তোকে আমি ছিনিয়ে নিয়ে আসতে পারতাম। তার মানে আমি তোকে দেখিয়েছিলাম সেদিন আমার ভোজবাজির খেলা, আর আমি অভিনয় করেছিলাম রামবত পালায়, আর আমাকে সাহায্য করেছিল না তো দাদাই দিনের শালা। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আমার দাদা এই কাজ কোনোদিন করতে পারে না, আমার দাদা কোনোদিন এই কাজ করতে পারে না। এই সব কিছুর জন্য দায়ী তুমি। হ্যাঁ হ্যাঁ, তুমি দায়ী। আমি তোমাকে ছেড়ে দেব না, আমি তোমাকে পুলিশে দেব। স্বামী স্ত্রীর মধ্যে থানা পুলিশের ঝামেলায় যেও না সীতা। আমি বলছি ঝামেলাটা তো আমাদের স্বামী স্ত্রী, এখানে থানা পুলিশ কোথা থেকে আসে? দেখো সীতা, বিনা সোহাগায় সোনা বলে না রে। খুব লেগে গেল গো ও সীতা, খুব জোরে লাগছে তো দেখি। ও মা গো মা, হায় 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 হায়, পাঁচটা আঙুলের দাগ বসে গেছে। ছি 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 ছি, কি ভুল করে ফেললাম গো, কি ভুল করে ফেললাম। বউ হলো ঘরের লক্ষ্মী, তার গায়ে হাত তুলে দিলাম। শোনো দিকে, শোনো, বস বস বস। রাগ করছো কেন বাবা? রাগ করো না, দেখি দেখি। ওরে বাবা রে বাবা। দেখো সীতা, আমার বাবা ওই বাদল বর্মন একটা কথা আমাকে শিখিয়েছিল, বলে খোকা, স্বামী স্ত্রীর ঝগড়ার কাল বৈশাখীর মেঘ দুটোই কিন্তু সমান। এই কাল বৈশাখীর মেঘ একেবারে চারিদিক থেকে ধেয়ে আসছে, বুঝলে, ঝড় হবে, উলটপালট হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি, সব ফাঁকা হয়ে গেল, চাঁদ উঠে গেল। তেমনি স্বামী স্ত্রীর ঝগড়া সারাদিন চলছে, কারোর সঙ্গে কোনো কথা নেই, হাগো হুগো নাগো, কিচ্ছু নেই, কিচ্ছুটি নেই। রাতে খাওয়া দাওয়া শেষ, যে বিছানটা হয়ে গেল, একটু একটু এই শালা একটু একটু করে সব শালা এক হয়ে গেল। বিশ্বাস করো, বিশ্বাস করো গো, তোমার গায়ে হাত তুলে আমি সত্যি ভুল করেছি। লক্ষ্মীটি, এবারের মতো তুমি আমাকে ক্ষমা করো প্লিজ, করো না। এই সীতা, করবে না? অমরেশ, তুমি এইভাবে আমাকে কষ্ট দিও না অমরেশ, নইলে আমার সাথে সাথে শেষ হয়ে যাবে তোমার অনাশ্রিত সন্তান। এই কি বললে আরেকবার বলো সীতা, কি বললে আরেকবার বলো। আমি তোমার সন্তানের মা হতে চলেছি। শালি, আটা না আয় নেই, 2.5 টাকা খরচা, বিয়ে না হতে হতে 5 মাসের মধ্যে পেটে ঢুকিয়ে নিয়েছিস বাচ্চা। এই শালি, এই তোকে কি আমি বাচ্চা বিয়ে হবার জন্য বিয়ে করেছি? ও শালি, তুমি জানো না তোমার বাচ্চা হলে তোমার গায়ের চামড়া ঢিলে হয়ে যাবে, আমার খদ্দেরদের মনোরঞ্জন হবে কি করে? তার চেয়ে তোর ওই পেটের বাচ্চাটাকে আমি খালাস করে দেব। না, পারবি না, পারবি না রে জানোয়ার, পারবি না। তার আগে আমি এখান থেকে পালিয়ে যাব। এই আমি ঘরের দরজা লাগিয়ে শিকল তুলে দিলাম। শোনো, আমার কথা শোনো, আমার দরজা খোলো, দরজা খোলো, আমার দরজা খোলো, দরজা খোলো। শুনলে শালি, আমি চললাম আমার পুরনো প্রেমিকা ভূতির মার কাছে মাল খেতে। ওখান থেকে মাল খেয়ে চাঙ্গা হয়ে ফিরে এসে না তোর পেটের বাচ্চাটাকে বিনা পয়সায় খালাস করে দেব।
যেও না, আমার এই দরজা খোলো, যেও না, দরজা খোলো আমার এই হে ঈশ্বর, তোমার কাছে আমি কি অন্যায় কি অপরাধ করেছি? কেন তুমি আমায় এত দুঃখ এত কষ্ট দিচ্ছ? ছেলেবেলা থেকে তুমি আমার বাবা মাকে কেড়ে নিয়েছো, বড় হয়ে যাকে আমি মন প্রাণ উজাড় করে ভালোবেসেছি সেই রামকেও তুমি আমার বুক থেকে দূরে সরিয়ে দিলে। যে দাদা আমাকে কোলে পিঠে করে মানুষ করে তুললো সেও কিনা শেষ পর্যন্ত এই জানোয়ারটার হাতে আমায় তুলে দিল। কেন ঠাকুর, কেন? মানুষ হয়ে জন্ম নিয়ে কারোর কাছে ভালোবাসা পাওয়ার অধিকার কি আমার নেই? তুমি বলো ঠাকুর, কারোর কাছে ভালোবাসা পাওয়ার অধিকার কি আমার নেই? দিল কি বাঁচাবো আর কেমন করে এই ঘর থেকে আমি মুক্তি পাবো? হায় ভগবান, একটিবার যদি আমি ছাড়া পেতাম তাহলে আমি আমার দাদাকে গিয়ে জিজ্ঞাসা করতাম, দাদা রামের নামে মিথ্যে কথা বলে সেদিন অমরেশ পালের মতো তুই কি আমার সঙ্গে অভিনয় করেছিলিস দাদা? হ্যাঁ, আমিও সেদিন তোর সঙ্গে অভিনয় করেছিলাম। দাদা, এই দাদা, কিন্তু কেন দাদা, কেন অভিনয় করেছিলিস? আমি তো তোর কাছে কোনো অন্যায় কোনো অপরাধ করিনি। তুই না ছেলেবেলা থেকে আমাকে কোলে পিঠে করে মানুষ করে তুলেছিলিস, তাহলে দাদা হয়ে কেন কেন আমার ভালোবাসা ভেঙে দিয়েছিস? বল না দাদা, কেন আমার ভালোবাসা ভেঙে দিয়েছিস? বল কেন কেন কেন? আরে তোর ভালোবাসা ভেঙে না দিলে কি আমি দেখতে পেতাম রাত্রির শেষে উষার আলো?
ভালো চাকরি, ভালো গাড়ি, ব্যাংক ব্যালেন্স আমি কি দেখতে পেতাম? ও, ওই লোভেই তুই আমার জীবনে ব্যথার বিষ রোপণ করে দিয়েছিস দাদা। কিন্তু কেন দাদা, কেন দিয়েছিস বল, কেন কেন? থাম! এই নেকামো কান্না তুই বন্ধ কর। আমি হাসি দেখতে চাই আর নিজেকে হাসতে চাই, হাসতে। কিন্তু দাদা, তুই না আমায় একদিন বলেছিলিস আমার সুখের জন্য তুই সব করতে পারিস, সব। আমি সেদিন ভুল বলেছিলাম সীতা। তাছাড়া এই অতীতের কোনো কথা আমি মনে রাখি না। আমি কিন্তু মনে রেখেছি রে দাদা। আজ রাখি পূর্ণিমা, তাই তো তোর জন্য এই রাখিটা আমি কিনে রেখেছি তোকে পরিয়ে দেব বলে। এই দাদা, দাদা হাতটা বাড়িয়ে দে না দাদা, এই রাখিটা আমি তোর হাতে বেঁধে দিই। আমি গাধা নই রে সীতা। আজ আমি বেশ বুঝতে পেরেছি এই রাখির বন্ধন মানে স্নেহের বন্ধন। আর স্নেহের বন্ধন ধরা পড়লে শুরু হবে আমার জীবনের ক্রন্দন। আমি ক্রন্দন চাই না, জীবনের স্বপ্নের নন্দন করে জীবনের স্পন্দন চাই। তাই আমার বন্ধু অমরেশ পাল আমার জীবন নতুন স্পন্দন এনে দেবে, স্পন্দন। কিন্তু ওই অমরেশ যে আমার জীবনের স্পন্দন থামিয়ে দিয়েছে রে দাদা। এই দাদা, দাদা, এই দাদা, দেখ না, দেখ না দাদা, দেখ অমরেশ কেমন করে আমাকে চড় মেরেছে, আমার গালে সিগারেটের ছাকা দিয়ে আমার উপরে নির্যাতন করেছে, দেখ না দাদা। ওরে বোন, ওটাকে তুই নির্যাতন ভাবছিস কেন? ভাবনা, ওটা তো স্বামীর ভালোবাসা। দাদা, এই দাদা, নিজের উচ্চাশা পূরণ করবি বলে তুই কি আমার চোখের জলের একটু দাম দিবি না দাদা? দাম? আরে তোর চোখের জলের দাম দিতে গিয়ে আমি কি শেষ পর্যন্ত হরিনাম করব? হরিনাম। শোন দাদা, আমার একটা কথা শোন। শুনবো না, আজ আমি কারো বাধা মানবো না। আজ আমার জীবনে একটাই লক্ষ্য, শুধু টাকা, টাকা, টাকা। জীবন নাটকের নাট্যকার, তুমি কার নির্দেশে আমার এই চরিত্রটা লিখেছিলে? আমার জীবনের ভালোবাসা কেড়ে নিয়েছো, বিশ্বাস ছিনিয়ে নিয়েছো, আমার একমাত্র স্নেহের ভান্ডারেও তুমি ঢেলে দিয়েছো লোভের বিষ। তাহলে আমার আর রইল কি? শুধু শূন্যতা আর শূন্যতা। কিন্তু এই শূন্যতা দিয়ে আমি কেমন করে বেঁচে থাকবো? কেমন করে আমি আমার সন্তানকে বাঁচাবো? না, যেখানে স্নেহের বন্ধন নেই, ভালোবাসা চন্দন বন্ধ নেই, বিশ্বাস যেখানে না বিশ্বাস করে, সেই অদ্ভুত পৃথিবীতে আমি বেঁচে থাকতে চাই না, কিছুতেই না, কিছুতেই না। আমি জানি না এ মালকার গলে ঢালিব বল মন ভরব। আমি জানি না এ মালকার গলে ঢালিব বল মন ভরব। আমি জানি না, আমি জানি না, আমি জানি না বললে কেউ কোনো কথা শুনবে না। ব্যাপারটা হলো আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার, দুজনে এক জায়গায় বসে মিটমাট করে নিতে হবে। দেখো, আমি তোমার স্বামী হয়ে বলছি, সত্যি কথা বলছি, বিশ্বাস করো, তুমি যদি এই সময় মা হয়ে যাও না, তাহলে তোমার শরীরে যে একটা টাইট ভাব আছে ওটা মায়েরই থাকবে না। মা কালীমার দিকে বলছে। আর তাছাড়া সারা আমার মতো একটা মাতাল চরিত্রহীন লম্পট মহাপুরুষের বাবা হওয়ার সময় কোথায় বলো? তার চেয়ে এক কাজ করো, এই মালের সঙ্গে মাল দেওয়া আছে, এটা টুক করে গলায় ঢেলে দাও, তোমার ভেতরের মালটা খালাস হয়ে যাবে। না, তোমার দেওয়া কোনো জিনিস আমি খাবো না। স্বেচ্ছায় না গেলে জোর করে খাওয়াতে বাধ্য করবো। অমরেশ, 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 আমি তোমার কাছে কিচ্ছু চাই না গো, আমি তোমার কাছে কিচ্ছু চাই না। আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করে তোমার পায়ে ধরে বলছি, তুমি আমার প্রথম সন্তানকে নষ্ট করো না অমরেশ। সব মেয়েদের মতো আমি তোমার সন্তানের মা হতে চাই, মা হতে চাই, মা। ওর ওর না মা হবি তো ওর না রে, ওর ওর ওর
তুই যত খুশি মা হ, আমার কোনো আপত্তি নেই, শুধু আমাকে একটু পারিয়ে নিলেই হলো, বুঝেছিস তো? দেখ মা হবি, তাই না? মা হবি তুই। শালি 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 আমার মা হবে? এই শালি, এই মা বাবা হতে গেলে কি করতে হয় জানিস? তোর জানা আছে? ঈশ্বরের সৃষ্টি স্বামী স্ত্রীর মহামিলন, সেই সময় উভয় পক্ষ দুজনকেই বলতে হবে ঈশ্বরের কাছে মনে মনে, ঈশ্বর আমাকে একটা এমন সন্তান দাও যে দেশ একজন হতে পারে। আমি কি করেছি? দিনের পর দিন মাল খেয়ে এসে তোর উপর অত্যাচার করেছি, সেই সন্তান তোর গর্ভে এসছে। ও সালা ভূমিষ্ঠিত হলে এই পৃথিবীর আলো বাতাস দেখলে ও কি সালা বিবেকানন্দ হবে? ও কি সালা রবীন্দ্রনাথ ঠাকুর হবে? ও তো সালা আমার মতো ক্রিমিনাল হবে রে, ও তো আমার মতো মাতাল হবে। এই শালি, তোর ছেলেকে যখন পুলিশ তাড়া করবে, পারবি তোরে মা হয়ে সহ্য করতে পারবি? বল শালি। অমরেশ, তুমিও বা একটা কথা কেন ভুলে যাচ্ছ? সন্তান চোর হোক, ডাকাত হোক, আর রবীন্দ্রনাথ ঠাকুরই হোক, মায়ের কাছে সে সন্তান। একটা ভালো সন্তান পেতে গেলে একটা ভালো মায়ের প্রয়োজন হয়। এই সব মাদের এক দোষ। তাই আমি মা হয়ে কিছুতেই পারবো না আমার প্রথম সন্তানকে নষ্ট করতে। ওই বিষ আমি কিছুতেই খাবো না। আমি মরবো, তবু ওই বিষ আমি খাবো না। আমি আমার সন্তানকে নষ্ট করবো না। তুই খাবি? তোর বাপ খাবে? না, আমি খাবো না। খাইনি? না, আমি খাবো না। না। খাবেন? তুই খাবি? তোর বাপ খাবে না? খাবেন? এই জন্য বলে, এই জন্য সারা বলে কি জানো, ঘাটের মাঝি, ঢোলকের দড়ি আর বাড়ির বউ, এই তিন শালাকে মাঝে মাঝে একটু টাইট দিতে হয়, তা না হলে শালার কথা শুনে খাবেন। তোর বাপ খাবে না শালি, তোর বাপ খাবে। শালি খাবে, সব শালি না। প্রমাণ আমি তো রাখবো না রে শালি, প্রমাণ আমি তো রাখবো না। বাবা কচিরে, মায়ের পেটের মধ্যে মরে গিয়ে তুই যে বাপ কি ভালো কাজ করছিস সে একমাত্র আমি ছাড়া কেউ জানেনি রে বাপ। তুই শালার বেটা যদি বাইরে বেরোতিস, একটু বেরোতিস, তা তুই শালার বেটা করোনাতে মরে যেতিস রে। আমি জানি না এ মালকা গলে ঢালিব বলো মন ভরব, আমি জানি না এ মালকা গলে ঢালিব বলো মন ভরব। এই শালি ভূতির মা, মালে জল দিবি না।
ওগো ভগবান, তুমি কি সত্যি পাষাণ নাকি বধির হয়ে গেছো? কিন্তু কিন্তু আমি এখন কি করি? এই যে দিদি শুনছেন? কে কে আমাকে দিদি বলে ডাকছে? আমাকে আপনি চিনবেন না? একটু আগে যে শয়তানটা আপনার এত বড় সর্বনাশ করে গেল, আমি তারই সৃষ্টি এক হতভাগা। খবরদার খবরদার খবরদার, আমার সামনে আসবে না। তোমরা সবাই সমান, আমি তোমাদের সহ্য করতে পারছি না। দূর হয়ে যাও, বেরিয়ে যাও, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। আচ্ছা, আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি গো, তাহলে তোমরা আমার এত বড় সর্বনাশ কেন করলে? বলো না, বলো না, কেন করলে এত বড় সর্বনাশ? বেরিয়ে যাও, বেরিয়ে যাও, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। যাচ্ছি যাচ্ছি, তবে যাওয়ার আগে তোমাকে একটা কথা বলে যাচ্ছি দিদি। দিদি? হ্যাঁ দিদি, শোনো দিদি, যে শয়তানটা তোমার এত বড় সর্বনাশ করলো, তার উপর তুমি প্রতিশোধ নেবে না? প্রতিশোধ? হ্যাঁ হ্যাঁ, প্রতিশোধ প্রতিশোধ। কিন্তু কেমন করে, কিভাবে প্রতিশোধ নেব? আমি যে আজ বড় অসহায়, বড় একা। না দিদি না, আজ থেকে তুমি আর একা নাও। আজ থেকে তোমার এই ভাই তোমার সঙ্গে থাকবে। কিন্তু তুই কে ভাই? ব্যাস ব্যাস, একবার যখন ভাই বলে ডেকেছো, তখন এই ভাইটার উপর বিশ্বাস রাখো দিদি। ওই জানোয়ারটা আমাকে চাকরি দেওয়ার নাম করে নিয়েছে, আমাকে এই অন্ধকার জগতে নামিয়েছে, আমার ভালো জীবনটা কাজ কালো করে দিয়েছে। আজ আমার একটাই পরিচয়, আমি সমাজ বিরোধী মস্তান। আমাকে দিয়ে ওরা অনেক অনেক পাপ কাজ করিয়ে নিয়েছে, আর তারই বদলা নেওয়ার জন্য আমি ওই শয়তানটার কাছে চুপচাপ পড়ে আছি। কিন্তু তুমি এখন যাও দিদি, আর দেরি করো না, এখান থেকে যাও। কোথায় যাব? কোথায় যাব ভাই? আজ আমার যাওয়ার কোনো পথ নেই, আমার যে সব রাস্তা বন্ধ হয়ে গেছে। সব ঠিক হয়ে যাবে দিদি, তুমি আমার কথা শোনো, সব ঠিক হয়ে যাবে। ওই দূরে রাস্তার মোড়ে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, তুমি গিয়ে ওই গাড়িতে বসো, ও তোমাকে সঠিক জায়গায় পৌঁছে দেবে। আর যাওয়ার সময় তোমার হাতের এই গামছাটা আমাকে দিয়ে যাও দিদি। আমি এই গামছাটা দেখে প্রমাণ করব যে তুমি আর বেঁচে নেই। যাও দিদি যাও, আর দেরি করো না, যাও। হায় ভগবান, সত্যি তুমি আছো ঠাকুর, সত্যি তুমি আছো। আমি আসি ভাই, আমি আসি। নিজের দাদাকে পড়াবো বলে এই রাখিটা আমি কিনেছিলাম, কিন্তু আমি এমনই এক হতভাগী, এই রাখিটা আমি তাকে পড়াতে পারিনি। তুই তো আমায় দিদি বলে ডেকেছিস, হাতটা বাড়িয়ে দে না ভাই। এই রাখিটা আমি তোর হাতে বেঁধে দিয়ে তোকে আমি আশীর্বাদ করে গেলাম। দিদি, সুখে থাকিস, ভালো থাকিস দিদি। जिंदगी के प्यास बनकर रह गई, प्यार की इश्क़ अधूरी रह गई, प्यार की সাবধানে যেও দিদি, সাবধানে যেও। ওগো ভগবান, ভালো কাজ করার যে এত আনন্দ, এত সুখ, তা আমি আগে কোনোদিনও বুঝিনি। আজ থেকে আমি নতুন করে বাঁচবো, আর নতুন পথে চলবো, আর ওই সালা শয়তান অমরেশ পালকে দেখাবো আমার এক আধুনিক চাল। এখনই আমার এই দিদির গামছা দেখে বলবো, অমরেশ দা, অমরেশ দা সর্বনাশ হয়ে গেছে, অমরেশ দা সর্বনাশ হয়ে গেছে। বেশ সালা জগায়, ষাঁড়ের মতো চিৎকার চেঁচামেচি করছিস কেন? আমার হারামজাদি বউটাকে ফুটে গেছে নাকি? না দাদা, বৌদিমণি ছুটে পালিয়ে যাচ্ছিল, আর ঠিক তখন ওই চৌরাস্তায় গাড়ি চাপা পড়ে মারা গেছে। হ্যাঁ দাদা, আর আমি যখন সেই দৃশ্য দেখে ফিরছিলাম, তখন বৌদিমণির এই গামছাটা তুই কুড়িয়ে পেয়েছিস। হ্যাঁ দাদা, বৌদিমণির এই শেষ স্মৃতিচিহ্নটা আপনি রেখে দিন দাদা। তোমার বৌদিমণির চিহ্ন সালা তোমার কাছে রেখে দাও,
যা গেছে তাকে সালা যেতে দাও। দাদা, যে আসছে তাকে আসতে দাও। চলুন দাদা, চলুন, আর দেরি করবেন না, থানা থেকে বৌদিমণির লাশটা নিয়ে আসি, চলুন। এবার সালা থানায় যেতে বলছিস আমাকে? মারবো শালাকে একটা শাট। দাদা, একের পর এক সালা থানায় আমার নামে ক্লেম আছে, আমাকে গেলেই তো সালা অ্যারেস্ট করবে। ওই হারামজাদি বউটার জন্য আমি সালা পুলিশের কাছে কিছুতেই ধরা দেব না। একটা কথা মনে রাখিস জগা, পকেটে মাল থাকলে না মালের অভাব হয় না দাদা। না মানে সালা মেয়ে ছেলের অভাব হয় না। চলে দাদা, সালা এ যুগের কংস অমরেশ পাল তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে, সবই ঈশ্বরের লীলা আর আমার ভোজবাজির খেলা। খেলা চলছে, খেলা, এক দারুণ খেলা, যে খেলা রেফারি হলেন মাননীয় মন্ত্রী মশাইরা। আমরা বাবুদের কথা মতো এটা করছি সেটা করছি, ভোটের খেলায় মেতে উঠেছি। আর বাবুরা যেই গদিতে বসেন দেওয়া কথা সব ভুলে যান। বাহ রে বাহ, কি দারুণ খেলা! কাজ হারানো শ্রমিক একটা কাজের জন্য বুক চাপড়িয়ে হাহাকার করে কাঁপছে, আর শিক্ষিত বেকার যুবকেরা একটা চাকরির জন্য দুয়ারে দুয়ারে মাথা ঠুকে কাঁপছে। সেই জন্যই তো কবি লিখেছিলেন, কে আছো জোয়ান হও আগুয়ান, নাহি ভয় হবে জয়। যাক সে কথা, আমার বড় ছেলে কদিন হলো বাড়ির বাইরে গেছে, এখনো বাড়ি ফিরে আসেনি। তাহলে কি আমার বড় ছেলে? বাবা রাম, তুই এসেছিস বাবা? বল না রে, বল বাবা, তোর অমন অবস্থা হয়েছে কেন? কি হয়েছে বল, খুলে বল। আমার বন্ধু কি তোকে টাকা দিয়েছিলেন? দিয়েছিল, কিন্তু বাবা, কি হয়েছে বল বল। আমার এক পরম বন্ধু টাকাগুলো চিন্তাই করে নিয়ে পালিয়ে গেছে। ওই টাকাটা যে আমার বাড়ি বন্ধক দেওয়া টাকা রে রাম, আমার বাড়ি বন্ধক দেওয়া। ওঠ ওঠ রে, ওঠ। তোর তো ভেঙে পড়লে চলবে না রে বাবা, তোকে আরো শক্ত হতে হবে। যেমন করে হোক আমার এই সংসারকে তোকেই তো রক্ষা করতে হবে রে বাবা। ওরে রাম, রাম রে, ওরে তোর কাছে যে আমার অনেক আশা রে বাবা, আমার অনেক আশা। ওরে রাম, অমাবস্যার অন্ধকার সে যতই গাঢ় হোক না, সে তো বেশি সময় থাকে না রে বাবা, বেশি সময় থাকে না। ওরে সকালের সূর্য একদিন উঠবে উঠবে। আরে খোকা, সকালের সূর্য উঠবেই উঠবে, উঠবেই উঠবে। বাবা বাবা, ভগবান, তুমি কি খেলা খেলছো আমাকে নিয়ে? বাবার বুক ফাটা হাহাকার, বাড়ি বন্ধকের টাকা, সীতাকে না পড় ব্যথা, আমি যেন সহ্য করতে পারছি না। আমি সহ্য আমার ছোট মা হয়তো আমার কথা বিশ্বাস করবে না। আমি তোর কোনো কথা বিশ্বাস করতে পারছি না। অতগুলো টাকা, শোন, তোর বাবা তোকে ক্ষমা করলে কি হবে? আমি কিন্তু তোকে ক্ষমা করতে পারবো না, কিছুতেই না। তাই তো বলছিলাম, আমার কথা শোন। ওই অজিতেশ চৌধুরীর ভাইজি চাপাকে বিয়ে করা ছাড়া তোর যে আর অন্য কোনো পথ খোলা নেই রে রাম, অন্য কোনো পথ খোলা নেই। আমার মা কি বলে গেল? আমার কাছে অন্য কোনো পথ আর খোলা নেই। আমার ছোট মা ঠিক কথা বলেছে। শেষ পর্যন্ত ওই অজিতেশ চৌধুরীর ভাইজি চাপাকেই তো আমাকে বিয়ে করতেই হবে, চাপাকে আমাকে বিয়ে করতেই হবে। বিয়ে হয়ে গেছে।
দিদির বিয়ে নিয়ে ড্যাডির খুব চিন্তা ছিল, কিন্তু জামাইবাবু বোধহয় এই বিয়েতে খুব একটা খুশি হননি। যাক সে কথা, যার খোঁজে এখানে এলাম সেই লক্ষণী বা কোথায় গেল? তাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। তবে কি ওই দিকটাই আছে? না আমি একবার ওই দিকটাই দেখে আসি। না না না, সারা বাড়িটা তন্ন তন্ন করে দেখলাম, কোথাও লিপির দেখা পেলাম না। তবে কি আমি এখানে। তুমি কোথায় ছিলে লিপি? কোথায় আবার? বাড়িতেই ছিলাম তো, তোমাকেই তো খুঁজছিলাম। আমাকে খুঁজেই তোমার লাভ কি? লাভের কথাটাই লাভ। তাহলে দোতলার বারান্দা থেকে তুমি চলে এলে কেন? সেখানে ড্যাডি ছিল বলে। কিন্তু ছাদ না দোলায় আমার সঙ্গে কথা বললে না কেন? কথা বলেছি তো, চোখে চোখে। চোখে চোখে কথা বলেছো? মুখের হাসিতেও বলেছি। ওই আমি তো বুঝতেই পারিনি। আরে মশাই, কিছু কিছু কথা বুঝে নিতে হয়। তাই নাকি? ডুবে ডুবে জল খেলে শিবের বাবা টের পায় না। এই রে দিদি, আমি যেন কিসের একটা গন্ধ পাচ্ছি লিপি। কিসের গন্ধ পাচ্ছ বৌদি? প্রেমের গন্ধ ভাই, মিষ্টি প্রেমের গন্ধ। দিদি শুন না, না মানে মানে কি জানো, আমাদের তুই ভুল বুঝিস না দিদি। তাই নাকি? হ্যাঁ বৌদি হ্যাঁ, আসলে ব্যাপারটা কি জানো, আমার বুকের ভেতরে একটা পোকা ঢুকেছিল আর লিপি সেটাকে বের করছিল। সে তো দেবেই ভাই, কারণ হৃদয়ের বিষাক্ত পোকাটা তো হৃদয় দিয়েই বের করে দিতে হয়। ওই দেখলি জামাইবাবু তোকে দেখতে না পেয়ে হনহন করে এদিকেই আসছে। ফুলের কাছে মধুরবী ভ্রমর ছুটে আসে, ঠিক তেমনি। হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যাঁ আমি রাম ব্যানার্জি কথা বলছি, বলুন। ও মিস্টার বিশ্বাস, হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। আচ্ছা ঠিক আছে, আপনি টাকা রেডি রাখুন, আমি এক্ষুনি বেরিয়ে যাচ্ছি। রাখছি, নমস্কার। আরে কি ব্যাপার তোমরা সব চুপ? এই লক্ষণ, তুই তাড়াতাড়ি গাড়ি বের করতে বল, আমি এখন বেরিয়ে যাবো যে। ঠিক আছে দাদা, আমি ড্রাইভারকে বলে গাড়ি রেডি রাখছি, তুমি চলে এসো। কিন্তু জামাইবাবু, আজকে তো আপনার কোথাও যাওয়া হবে না। আজকে যে আপনার। জানি আজ আমার, কিন্তু একটা ঘন্টা সময় তো আমাকে দিতেই হবে লিপি। কে রে দিদি, তুই দূরে দাঁড়িয়ে কি ভাবছিস? তোর প্রাণ ভ্রমরা যে খুব পাকা বুড়ি হয়ে গেছিস, তাই না? হবে নাই বা কেন, রীতিমতো মুম্বাই শহরে বড় হয়েছে যে। কি ঠিক বলছি তো লিপি দেবী? খুব খারাপ বলার ছিল তো আপনি নন জামাইবাবু। জামাইবাবু, ও জামাইবাবু, আমি বলছিলাম কি আজকের এই শুভ দিনে আপনি একটা গান করুন না। গান গান গানে ভুবন ভরিয়ে দেবে, ভেবেছিল একটি পাখি হঠাৎ বুকে বিঁধল যে তীর, স্বপ্ন দেখা হলো ফাঁকি। গানে ভুবন ভরিয়ে দেবে, ভেবেছিল একটি পাখি হঠাৎ বুকে বিঁধল যে তীর, স্বপ্ন দেখা হলো ফাঁকি। গানে আমি চললেই গো, আমি চললেই। আমাকে আমাকে তুই বাঁচা না, আমাকে বাঁচা। আর দিনেশ, কে দিনেশ? আমি, আমাকে চিনতে পারছিস না? আমি তোর বন্ধু। আমি তোকে বন্ধু বলে মানি না। কেন মানবো? তোকে বন্ধু বলে আমি কেন মানবো? আর তোর জন্য সবকিছু হারিয়ে নিঃস্ব রিক্ত হয়েছি। দায়বদ্ধতার অঙ্গীকারে বিষ পান করে আমাকে হতে হয়েছে নীলকণ্ঠ। এর জন্য আমি একা দায়ী নই রাম, আমার সাথে অমরেশ পাল। হাজারো কথা বলে লাভ কি দিনেশ? সেদিনের সেই অধ্যায়টা আজ আমার কাছে অতীত। বর্তমানে আমি এখন চাপা দেবীর স্বামী, অজিতেশ চৌধুরীর ভাইঝি জামাই। কি করছে বলতো? ওকে তুই ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দে। মানেটা আমি বলছি। এই জানোয়ার, তুই আমার বাড়িতে কেন এসেছিস? কি চাই? আমি জানতে চাই আমার চাকরির কি হলো। চাকরি? কিসের চাকরি? তোমার চামচা অমরেশ পালকে তুমি আমাকে কথা দিয়েছিলে তোমাদের কোম্পানিতে আমাকে চাকরি দেবে। আমি কথা দিয়েছিলাম? আর সেই সঙ্গে কথা দিয়েছিলে আমাকে নতুন ফ্ল্যাট কিনে দেবে। আজ বুঝি সেসব কথা ভুলে গেলে? আমি কথা দিই কিন্তু মনে রাখি না রে। আমি কিন্তু তোমাদের ফাঁদে পা দিয়ে আমার একমাত্র বোনটাকে আমি হারিয়ে ফেলেছি। ছোট বেলার চাকরি হারিয়েছি। বাড়িওয়ালা
বাড়িওয়ালা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। এখন আমি যাবো কোথায়, খাবো কি? হাওয়া খাবি রে, হাওয়া খাবি। আর ওই গাছতলায় থাকবি। তাহলে তোমাদের পায়ের তলার মাটি আমি কেড়ে নেব। তাই নাকি? তোমাদের সমস্ত 2 নম্বর ধান্দার কথা আমি পুলিশকে জানিয়ে দেব। তাই নাকি? আর সেই সঙ্গে রামকে জানিয়ে দেব তার জীবন থেকে সীতাকে তোমরাই সরিয়ে দিয়েছো। আর আগে তোকে আমি পৃথিবী থেকে সরিয়ে দেব। চাকরি নেবি, চাকরি। এই নে চাকরি। নতুন ফ্ল্যাট নেবি, এই নে ফ্ল্যাট। শালা তোকে আমি জমের বাড়ি পাঠিয়ে দেব। দাঁড়ান বস, দাঁড়ান। ওকে জমের বাড়ি পাঠালে আপনাকে কিন্তু পুলিশের বাড়ি যেতে হবে। তার চেয়ে এক কাজ করুন, ও আমার পরমাত্মীয়, আমার বইয়ের ভাই, ওর হালকা অপরাধের জন্য ওকে একটু হালকা শাস্তি দিন। আমি তোকে ছাড়বো না, ছাড় না, মেরেই ফেলবো। ছাড় বলছি। আরে ছাড়। একদম শালা গলা তুলে কথা বলবি না, একদম গলা তুলবি না। শালা টাকার বিনিময়ে যে তার নিজের বোনের ইজ্জত অপরের কাছে তার বাচ্চা বললেও সম্মান। এ বস, এই শালার গলাটা খুব বেড়ে গেছে, একটু ছোট করে দিন তো। না মানে তোর যে গলা দিয়ে আমাদের গোপন কথাগুলো ফাঁস করে দিতে চাস, তোর সেই গলাটা ভারত আমার, ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লইয়া জন ধন্য হয়েছি, ধন্য গো। এ ভাই দিনেশ, খুব লাগছে? কতবার বলেছি বলতো, দিনকাল ভালো নয়, ঝামেলার মধ্যে যাস না, আমার কথা শুনবি না। কথা বলতে আপনি না খুব খচ্চর লোক আছেন। ওরে আমার বন্ধু রে, তোর এই কষ্ট আমি সহ্য করতে পারি না। শালা কেন রে বাবা, ঝামেলায় যাস কেন রে? দিনকাল জানিস না? দাদাগিরি অমরেশ পাল, তোর সাথে হবে আমার খেলা, আর আমার হাতেই হবে তোর মৃত্যু। হয়তো বোবা না হয়েও আমি বোবা সেই সকলের সঙ্গে অভিনয় করতে হবে। তোদের সমস্ত গতিবিধির উপর আমাকে নজর রাখতে হবে, নইলে কি করে প্রমাণ করবো যে নতুন করে জন্ম নেওয়া দীনেশ রায় কতখানি ভয়াল ভয়ঙ্কর। দীনেশ রায়, তুমি যতই বড় ভয়াল ভয়ঙ্কর হও না কেন, পাপ কখনো বাপকেও ছাড়ে না। তাই তো ঈশ্বরের অভিশাপে তুমি আজ বোবা হয়ে গেছো। তোমার একমাত্র বোন সীতাকেও তুমি হারিয়েছো। সে আজ তোমাদের চোখে মৃত হলেও সে এখন এই শহরের একজন নামকরা নর্তকী। দিদি এখন টাকার বিছানায় শুয়ে থাকে। তোমার মতো কত পুরুষ দিদির চারিদিকে ল্যা ল্যা করে ঘুরে বেড়ায়। দিদির চারিদিকে এখন সুখ আর সুখ, গাড়ি, বাড়ি, ব্যাংক ব্যালেন্স, একেই বলে